আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম। মাইক্রোবায়োলজি ক্লাসে আজকে আমরা মাইক্রোবিয়াল গ্রোথ রিলেটেড যে টপিকস আছে এই টপিকস এর উপর আলোচনা করব। আমরা ইতিমধ্যে 2025 সালের যে সাজেশন যেটা দিয়েছিলাম সেই সাজেশনের আলোকে আমরা একটু টপিকস গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কি কি টপিকস আছে আসলে। আমাদের এখানে মাইক্রোবিয়াল যে টপিকস গুলো রয়েছে, যে বিশুদ্ধ আবাদ কি, ব্যাকটেরিয়া বৃদ্ধি দশাগুলো কি একটু বর্ণনা কর। তারপরে রয়েছে সমকালীন বৃদ্ধি বা সিনক্রোনাস বৃদ্ধি বলতে কি বোঝো, এবং ট্রপস বলতে কি বোঝো, অক্সিজেন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, ব্যাকটেরিয়া ল্যাগ ফেজ এবং লগ ফেজ এর মধ্যে পার্থক্য একটা বিষয়, কালচার মিডিয়াম কাকে বলে, জেনারেশন টাইম বলতে কি বোঝো, ব্যাকটেরিয়া জেনারেশন টাইম নির্ণয়ের যে পদ্ধতি আছে এই পদ্ধতি আহ আলোচনা করার বিষয়ে বলা হয়েছে। মোটামুটি 8টা কোশ্চেন আমরা ধরে নিচ্ছি এখান থেকে। যদি একটা একটা বিশেষ করে জেনারেশন টাইম বলতে কি বোঝো, এটা যদিও 2024-এর কোশ্চেন, বাট যেহেতু আমাদের নতুন সিলেবাস প্রশ্ন প্যাটার্নের ভিন্নতা থাকার কারণে এটা আবারও রাখা হয়েছে। তো যে টপিকস গুলো রয়েছে এই টপিকস গুলো নিয়ে আমরা বাকি আলোচনাগুলো করব, যে আসলে এখানে কি কি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আজকের এই ক্লাসে। তো বিশুদ্ধ আবাদ এর বিষয় যদি আসে, তাহলে সেই বিষয়টাকে আমরা কিভাবে কি করতে পারি। তাহলে আমরা কালচার করার জন্য আমরা সাধারণত মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, আমরা যেমন এবিস মিডিয়াম জানি, হোয়াইট মিডিয়াম জানি, এই মিডিয়াম গুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আমরা জানি যে কার্বোহাইড্রেট থাকে, ভিটামিনস দেওয়া হয়, মিনারেলস দেওয়া হয়, ওয়াটার দেওয়া হয়, এবং বৃদ্ধির জন্য আহ, যদি এটা টিস্যু কালচার ব্যবহার করা হয় এখানে এটা দরকার হয়। দ্যাট মিনস মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে সমস্ত কিছু কিন্তু আসলে এখানে দেওয়া হয়। এখন বিষয় হলো যে এখানে আসলে প্রেসিপিটেশনের যে বিশুদ্ধ আবাদ মাধ্যমের যে বিষয়, যেটা যে আসলে আমরা এখানে আসলে কোন বিষয় তৈরি করতে চাই, অর্থাৎ আমি যদি এখানে ব্যাকটেরিয়া কালচার করতে চাই তাহলে শুধু সেখানে ব্যাকটেরিয়া এলিমেন্টস গুলোই থাকবে, সেটাকে এমন একটা পরিবেশের রাখা হবে বা তৈরি করা হবে যাতে সেটা খুব সহজে কি না হয়, নষ্ট না হয়। সে বিষয়গুলো আহ এই বিশুদ্ধ আবাদ মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। আমরা এতে চলে যাব। তাহলে আমরা আজকে ক্লাসটাতে কয়েকটা বিষয়
যেগুলো আমাদের আলোচনার বিষয় ছিল সেগুলো নিয়ে একটা কাজ করি। একটা হলো একটা পার্সেন্ট বিশুদ্ধ আবাদকে, এই যে বিষয়টা আমি এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় টপিক যেটা আছে যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দশাগুলো কি কি। তো ব্যাকটেরিয়া আমরা জানি যে বিভিন্ন যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির বিভিন্ন দশা আছে, সেই দশাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সেখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাও নিয়ে আমরা ডিটেলস যাব। ব্যাকটেরিয়ার বৃদ্ধি বলতে আসলে কি বোঝানো হয়, যে আমরা যখন একটা কালচার মিডিয়ামের ভিতরে একটা ব্যাকটেরিয়াকে দিয়ে রাখি, তখন কিন্তু সেখানে আসলে মূলত সে জায়গাটাতে আসলে কালচার কিভাবে বৃদ্ধি করছে। ইভেন আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়া আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রেও ব্যাকটেরিয়ার বৃদ্ধির যে স্টেজ আছে এবং এর পরবর্তী যদি আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি তাহলে সেই অবস্থাটা কি হতে পারে। সবকিছু মিলেই যে একটা তথ্য এখানে দেওয়া হয় যে তার বৃদ্ধি থেকে মৃত্যু পর্যন্ত একটা স্টেজ বা গ্রাফ থাকে বা ফেস থাকে, ফেস অফ গ্রোথ অফ গ্রাফ অফ ব্যাকটেরিয়া। এই কার পাওয়া যায়, অর্থাৎ গ্রোথের যে একটা স্টেজ যেখানে নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আবার আস্তে আস্তে নিচের দিকে, এটা একটা ক্রাবের মতো হয়, যে কারণে এটাকে বলা হয় সিগময়েড ক্রাবও বলা হয়ে থাকে। তাহলে আমরা এই বৃদ্ধির যে দশাগুলো আছে, আমরা এটা বৃদ্ধির দশাগুলো হচ্ছে কয়টা, ব্যাকটেরিয়ার বৃদ্ধির দশা হচ্ছে হলো চারটা। একটা হলো ল্যাগ ফেজ। ফার্স্ট টার্ম হলো, আমরা এই টার্মগুলো ইংলিশে দেখার চেষ্টা করি। এটা হলো কি ল্যাগ ফেজ। দুই হচ্ছে ল্যাগ, তারপর হচ্ছে লগ ফেজ। এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে হলো এক্সপোটেনশিয়াল ল্যাগ ফেজ, মানে যেখানে মূলত ই করা হয় একটা স্টেশনারি নাম্বার হচ্ছে স্টেশনারি ফেজ। আর ফোর্থ ওয়ান হচ্ছে হলো ডেক্লাইন বা ডেথ ফেজ। এটা সহজে বলতে হয় ডেথ অর ডেক্লাইন, তার মানে আমরা বলছি এখানে মূলত এই ধরনের চারটি দশা ব্যাকটেরিয়ার গ্রোথের ক্ষেত্রে দেখা যায়। এখন ফার্স্ট ওয়ান যে বিষয় যেটা হলো ল্যাগ ফেজ, যেটা ল্যাগ মানে যেটা হলো মন্থর পর্যায়ে রয়েছে। আমরা যদি এখানে একটা গ্রাফ দেখাই, যে আমরা জানি যে প্রত্যেকটা গ্রাফের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয়, এটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে ও, বা এদিকে আমরা সাধারণত এক্স রাখি, তো আমরা এখানে আমাদের সুবিধার্থের জন্য যেটাই করবো যে এখানে এই কোষের বৃদ্ধিটা কিরকম আমরা এটাকে দেখেন বৃদ্ধি বিষয়, মানে সংখ্যা বৃদ্ধি, মানে কিভাবে ব্যাকটেরিয়া কোষের লগ সংখ্যা বা বৃদ্ধির সংখ্যা আমরা এটা নিয়ে আসলাম। আর নিচের দিকে যে বিষয় যেটা আছে সেটা হলো সময় বা ঘন্টা। তাহলে আমরা এখান থেকে মূলত এই বিষয়টা করতে পারি। তো এখান থেকে কিন্তু একটা জিনিস স্টার্ট হয়, স্টার্ট হয়ে এই অবস্থা যেটা আছে এটাকে বলা হচ্ছে কি ল্যাগ ফেজ। এরপরে এই বিষয়টা আস্তে আস্তে কি হবে, এই রেখাটা আস্তে আস্তে ধীরে ধীরে, তারপরে সামনের দিকে আরেকটু এগোবে, তারপর নিচে দিকে চলে যাবে। তার মানে এই রেখার কয়টা বা যে কার্ভ যেটা আমরা পেয়েছি, এই কার্ভের ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কতগুলো দশার ভিতরে রয়েছে, সমস্ত বিষয়গুলো এখানে লেখা হচ্ছে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে এটা বিলম্বিত দশা যেটা, সেটা কি আমরা বলতেছি ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ এটাকে বলা হচ্ছে কি লগ বা পোটেনশিয়াল, যে এক্সপোনেনশিয়াল এটা হলো লগ ফেজ। আর এটা হলো স্টেশনারি, স্টেশনারি অর্থাৎ স্থির অবস্থা, তারপরে ডিক্লাইন বা ডেথ। তার মানে এই হচ্ছে চারটা অবস্থা। এখন যদি আমরা শুরু করি যে মধ্য পর্যায়ে আসলে কি হয়। মধ্য পর্যায়ে আমরা যখন ব্যাকটেরিয়া ইনকুবেশন করা হয়, অর্থাৎ ভিতরে প্রবেশ একটা পুষ্টি মাধ্যমে দেওয়া হয়, তখন তার প্রাথমিক অবস্থায় তার কোনো বৃদ্ধি হয় না। সে জাস্ট হচ্ছে সে পরিবেশের সাথে কি করে, অ্যাডজাস্ট করে বা অ্যাডাপ্ট করার চেষ্টা করে। এর পরবর্তীতে
যখন এই পর্যায়েটা সে ওভারকাম করে, অর্থাৎ ল্যাগ ফেজটা, বিলম্বিত দশাটা যখন শেষ হয়, তখন এই কার্ভটা আস্তে আস্তে লক ফেজে, অর্থাৎ তখন তার বৃদ্ধি পর্যায়ে চলে যায়। এখন বৃদ্ধিটা কিরকম হবে? আমরা জানি যে ব্যাকটেরিয়া সাধারণত বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি করে, সংখ্যা বৃদ্ধি করে। তাহলে আমরা এখানে এই বিষয় যেটা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি, কিভাবে হচ্ছে তার বৃদ্ধিটা। আহ তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে, আমার এখানে ছিল কয়টা, একটা, এখানে একটা থেকে কয়টা হচ্ছে, দুইটা, দুইটা থেকে কয়টা হবে, চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। তার মানে এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সংখ্যাটির যে পর্যায় বা সূচকের যে অবস্থা যেটা, তার মানে দাঁড়াচ্ছে হলো এখান থেকে, অর্থাৎ 2 to the power কি হচ্ছে, 2 স্কোয়ার, তারপর 2 to the power 2, অর্থাৎ এটা সিকোয়েন্সলি যদি নেওয়া হয়, অর্থাৎ 20 প্লাস, তারপর 2 to the power 1 প্লাস, তারপর এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু কি হতে থাকবে, চলতে থাকবে, মানে একটার পরে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে কি হলো, 2 to the power, এরকম 2 to the power n, অর্থাৎ n এর মানটা আহ পর্যায়ক্রমে কি হতে থাকবে, বাড়তেই থাকবে। এবং n হচ্ছে হলো নাম্বার অফ জেনারেশন, মানে ফাইনালি যে জেনারেশন আমরা যেটা পাবো সেই পর্যায়ে, এটাকে বলা হচ্ছে কি, লক ফেজ বা বৃদ্ধি দশা। তাহলে বৃদ্ধি দশার পরিমাণ হবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এভাবে চলতে থাকে। তাহলে দ্রুত বা সংখ্যা বৃদ্ধির যে পর্যায় যেটা আছে, এর পর্যায়ে আমরা যদি দেখি যে এই ফেজের যে অবস্থা যেটা, তাহলে সেখানে কি কি কার্যক্রম গুলো চলছে। তো এখানে অনেক ফর্মুলা রয়েছে, যে জেনারেশন তত্ত্বীয় যে টার্ম গুলো রয়েছে, আমরা এই টার্ম গুলোর দিকে যাবো না। আমরা এরপর যে যাবো স্থির পর্যায়ে। এখানে একটা চার্ট আমরা একটু দেখতে পারি যে কিভাবে এই সংখ্যা বৃদ্ধিটা হয়। আমরা প্রত্যেকটা জিনিসের যেটা জানি যে একটা জ্যামিতিক বৃদ্ধি আছে, আর একটা হচ্ছে কি বীজগণিত যে বৃদ্ধি যেটা আছে আর কি। জ্যামিতিক বৃদ্ধির যে সংখ্যা, সেই সংখ্যার সাথে লগ 2 বা log 10, এই দুইটা মানের কিন্তু কি আছে, ক্রমান্বয়ে হ্রাস বা বৃদ্ধি রয়েছে। আমরা যদি এখানে যেটা চিন্তা করি যে এরকম একটা চার্ট যদি নেই, এই সময় এই পাশে একটা দিলাম, তাহলে সেক্ষেত্রে তার সময় বৃদ্ধির সাথে সাথে এটাই হবে। আমরা যদি দেখেন যেটা 0 সময়, এবং তার বিভাজন সংখ্যা কি হবে, 0, ফলশ্রুতিতে জ্যামিতিক যে সংখ্যা, অর্থাৎ তার বৃদ্ধি সংখ্যা কত হবে, অর্থাৎ তার সেই একটা সেল ছিল, একটা সেলে একজন থাকবে, তারপর এখানে লগ 2 তে যাকে, অর্থাৎ বৃদ্ধি করে যদি 2 দেখানো হয়, তাহলে সে পর্যায়ে তার মান হবে কি, এর মানটাও কিন্তু আসলে কি হবে, তখন 0 হবে। আর log 10 যেটা, তার মানও হবে কত, 0.00 এরকম। এখন এরপরে যদি 20 ঘন্টা অতিবাহিত হয়, তখন এই মানের পরিবার বিভাজ্য সূত্র যদি একটা হয়, তখন জ্যামিতিক বৃদ্ধি হবে কয়টা, দুটো ইয়ে গেল, তখন log 2, অর্থাৎ এখানে আমরা যদি করি, অর্থাৎ log 2 for 2, তাহলে এখন এই 2 মান হচ্ছে কত, তখন লগের মান হবে হচ্ছে 1, আর এটার মান হবে হলো কি, 0.301, মানে এভাবে মান দিতে পারি। এরপরে যদি 20-এর পরে, আবার যদি 20 ঘন্টা পরে হয়, কত, 40 হবে। 40 ঘন্টা পরে এটার ডিভিশন সংখ্যা হবে কত, 2টা, তখন দ্বিতীয়বার দ্বিতীয়বার বিভাজিত হলে পারে, তখন এর সংখ্যা হবে কত, 4, তখন এর মানটা কত হবে, তখন এই মান হবে হলো কত, 2, ঠিক আছে, তখন এর মান হবে 2, আর এটির মান হবে 0.62, 602, মানে এইভাবে এই সংখ্যাটা বৃদ্ধি হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধি, এই বৃদ্ধিটা সবসময় কারে আনুপাতিক হারে হবে, জ্যামিতিক সংখ্যা আকারে এটা বৃদ্ধি পাবে। এরপর আসলে স্থির পর্যায়। স্থির পর্যায় হচ্ছে যে ব্যাকটেরিয়া তার যে গ্রোথ হওয়া দরকার ছিল, এই পর্যায়ে আর পপুলেশন আমাদের প্রয়োজনে এক বা একাধিক পুষ্টি বা রাসায়নিক উপাদান নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ যখন তার যে নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালস গুলো ছিল, এগুলো যখন শেষ হয়ে যায়, তখন সেই পর্যায়টায় পৌঁছে যায়। আর এই পর্যায়ে পৌঁছে গেলে পরে, তখন তার আর কি হয় না, আর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে না, যেটা আমরা বলতেছি স্টেশনারি ফেজ যেটা।
তো স্টেশনারি ফেজে তখন এটা প্রবেশ করে এবং তারপরে যদি আরো কয়েক ঘন্টা যায় এবং দিন যেতে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা আস্তে আস্তে যদি আর নতুন করে পুষ্টি মাধ্যম যোগ না করা হয়, যদি যোগ করা হয় তাহলে সেটা স্টেবল অবস্থায় থাকবে, আর যদি যোগ না করা হয় আস্তে আস্তে সে ডিক্লাইন পর্যায়ে চলে যাবে, অর্থাৎ মৃত্যুর পর্যায়ে ই হবে আর কি, ধাবিত হবে। এটা একটা কোশ্চেন ছিল। তাহলে আমরা লক ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির স্টেপ হচ্ছে কয়টা? 4টা। আমরা বলবো হচ্ছে ল্যাগ ফেজ, লক ফেজ, তারপরে হচ্ছে হলো স্টেশনারি ফেজ, ডেক্লাইন বা ডেথ ফেজ। এই 4টা দশা রয়েছে। এই 4টা দশার প্রেক্ষিতে আমরা যে গ্রাফ দেখলাম, যে কার্ভ গ্রাফ দেখা যায়, সেটা ছবিটা অঙ্কন করবে এবং সেই সাথে এগুলো ডিসক্রিপশন দিয়ে দিলে, এখানে যদি এটা সাধারণত 5 মার্কের একটা কোশ্চেন হবে, তাহলে আমরা 5-এ 5 পাই। এরপর আছে জেনারেশন টাইম। এই কোশ্চেনটা আমরা একটু আগে জেনে নিই। জেনারেশন টাইম কাকে বলা হচ্ছে? তাহলে জেনারেশন টাইম বলতে আসলে তাদের হয় যে একটা অণুজীব রয়েছে, একটা অণুজীব তার সংখ্যা দ্বিগুণ করার জন্য যে সময়টা প্রয়োজন তাকে বলা হচ্ছে জেনারেশন টাইম। আমি যদি সহজভাবে বলি যে ব্যাকটেরিয়া যখন তার বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটা থেকে কয়টা হচ্ছে? 2টা হচ্ছে, তাহলে এই একটা থেকে 2টা হওয়ার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন সেই পরিমাণ সময়টাকে বলা হচ্ছে হলো জেনারেশন অফ টাইম। এখন এই জেনারেশন অফ টাইম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার জনসংখ্যা দ্বিগুণ হওয়ার জন্য যে সময় প্রয়োজন, এবং সেটা কেমন হতে পারে? যেমন ইসিরিশিয়া কোলাই এর জেনারেশন টাইম হচ্ছে 15 থেকে 20 মিনিট। কিন্তু সব ক্ষেত্রে তাপমাত্রা বা অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রার প্রেক্ষিতে ব্যাকটেরিয়া, এক একটা ব্যাকটেরিয়ার সময় লাগবে একই রকম, এবং সেক্ষেত্রে তার সময়ের মাত্রাটাও কি হবে? ভিন্ন হবে। অর্থাৎ সময় যেরকম লাগবে সে অনুপাতে তার তাপমাত্রা, অর্থাৎ এক একটা তাপমাত্রার সাথে, প্রত্যেকটা তাপমাত্রার সাথে কি থাকবে? রেলেভেন্ট থাকবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু সে তার কি করে? সংখ্যা বৃদ্ধি করে থাকে। এটা হচ্ছে একটা বিষয়। এখন এই ব্যাকটেরিয়া বংশধর নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে, আমরা এই পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে একটা বিষয় আমরা দেখি যে বংশধর নির্ণয়ের ক্ষেত্রে আমরা বারবার বলতেছি যে ব্যাকটেরিয়ার যে বংশবৃদ্ধি সাধারণত কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে? বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা হয়ে থাকে, বিভাজিত হয়, তাহলে আমরা কি হয়ে গেল? আমরা গ্রাফ এবং গ্রাফ পুরোটাই মুছে দিচ্ছি। আমাদের কাজে সুবিধা হলো। তাহলে আমি আবারও বলতেছি, জেনারেশন টাইম হচ্ছে পুরো একটা জীব তার দ্বিগুণ হওয়ার জন্য যে সময় লাগে সেই সময়টাকে জেনারেশন টাইম বলা হয়। ব্যাকটেরিয়ার যেহেতু বিভিন্ন প্রজাতির আছে, তাদের নির্দিষ্ট তাপমাত্রায় সে তার নির্দিষ্ট সময়, অর্থাৎ প্রত্যেকটা ব্যাকটেরিয়া তার নিজের নিজের ভ্যারাইটির সময় সে তার কি করে? সংখ্যা বৃদ্ধিটা করে থাকে। তাহলে সেই ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধির যে সময়টা লাগে সেই সময় নির্ণয়টা আমরা কিভাবে করতে পারবো, বা কি পরিমাণ সেখানে এই ব্যাকটেরিয়া বৃদ্ধি করছে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা আমরা এখান থেকে জানতে পারি। তাহলে আমরা যেটা জানি নির্ণয় এর ক্ষেত্রে, সেটা হলো আমরা ফার্স্ট ওয়ান যেটা দেখেছি যে আমাদের ব্যাকটেরিয়াম সেল যদি একটা থাকে, একটা থেকে হয় 2টা, 2টা থেকে হয় কত? 4টা, 4টা থেকে হয় 8টা, 8টা থেকে 16টা, মানে এটা সিকোয়েন্স হিসেবে চলবে। তার মানে এক্স্যাক্টলি যেটা যদি দাঁড়ায়, আমরা যদি এটার মান এরকম দিই যে 2 টু দি পাওয়ার 0 থেকে হবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4। দ্যাট মিন্স এই সিকোয়েন্সটা কন্টিনিউয়াস চলতে থাকবে এবং এটার মান হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান হচ্ছে কি? এটা স্বাভাবিক সংখ্যা। এখন এই n যেটা যেটা আমরা স্মল n যেটা বলতেছি, এটা হচ্ছে কি? বংশধর সংখ্যা বা বংশধরের সংখ্যা। এখানে n হচ্ছে কি? বংশ, মানে কতবার সেটা কি হচ্ছে? বিভাজিত হচ্ছে, এটা উপর নির্ণয় করছে। এখন এই ক্ষেত্রে ধরে নেওয়া হয় প্রতিটি কার্যকরী বংশধর ব্যাকটেরিয়ার জনসংখ্যা কোনো কোষের মৃত্যু ঘটে না এবং জনসংখ্যা দ্বিগুণ হয়। তাহলে নির্দিষ্ট সময় পরে মোট জনসংখ্যা n কে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা দেখলাম যে একটা কালচার মিডিয়ামে
কালচার হলো এবং সেখানে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। তো দ্বিগুণ হওয়ার জন্য যে টোটাল যে জনসংখ্যা, সেই টোটাল জনসংখ্যাটা কি, সেই টোটাল জনসংখ্যাকে প্রকাশ করলাম আমরা কি, ক্যাপিটাল এন দিয়ে। তাহলে আমার এখানে ক্যাপিটাল এন সমান হচ্ছে 2 to the power n, 1 into 2 to the power n। এটা হচ্ছে কি 1 নম্বর ইকুয়েশন। ইকুয়েশনটা একটু বুঝে নিলে ভালো হবে। এরপরে কিন্তু বাস্তবে ইনোকুলেশনের সময়, অর্থাৎ শূন্য সময় ব্যাকটেরিয়ার সংখ্যা এন প্রাইম বা এন জিরো সমান হচ্ছে 1 থাকে না, কয়েক হাজার বা তার বেশি থাকে। তাই সূত্রটি নিম্নরূপ লেখা যায়। অর্থাৎ ব্যাকটেরিয়া যখন আমরা কালচার করি, একটা ব্যাকটেরিয়া কালচার করবো কখনোই না। তাহলে আমরা ব্যাকটেরিয়া কালচার সংখ্যা হচ্ছে, তখন এই অনেক পরিবর্তে আমরা লিখতে পারি যে এন সমান, মানে প্রাথমিকভাবে আমি একটা কি করেছি, ব্যাকটেরিয়া কালচার মিডিয়ামে দিয়ে ইনোকুলেশন করেছি, যার সংখ্যা হবে টোটাল সংখ্যা। এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে কত, 2। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে এখানে কার অর্থ, এখানে তিনটা জিনিস আমরা লিখেছি। তাহলে তিনটা জিনিসের এখানে আমরা উপরে লিখেছি এন হচ্ছে কি বংশধরের সংখ্যা, এন হচ্ছে কি বংশধরের সংখ্যা, তাহলে এটা তো আমরা পেয়ে গেছি। আর ক্যাপিটাল এন হচ্ছে কি মোট, অর্থাৎ মোট সংখ্যা, অর্থাৎ ওই ইকুয়েশনে যেটা ছিল মোট সংখ্যা আমরা এটা করতেছি। আর এন প্রাইম যেটা বা এন জিরো যেটা রয়েছে, এটার মান হচ্ছে কি যে প্রারম্ভিক বা শুরুতে ব্যাকটেরিয়া, শুরুতে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার সংখ্যা। এখন আমরা যদি উভয় পক্ষে লগ 10 এর দ্বারা প্রকাশ করি এই সূত্রটাকে, তাহলে কি হবে, লগ 10। তাহলে এখানে আমরা বলে নিলাম লগ 10 দ্বারা দ্বারা কি করবো, গুণ করে। তাহলে লগ 10 দ্বারা গুণ করলে এখানে আমাদের মান আসতেছে 10 লগ 10 n সমান হচ্ছে লগ 10 n প্রাইম ইনটু আচ্ছা, এখানে একটা বিষয়, যদি আমরা কোন সংখ্যাকে লগ দিয়ে যখন পূরণ করি, তখন তার চিহ্ন গুণনের পরিবর্তে পেয়ে যাবে প্লাস চিহ্ন, অর্থাৎ লগ 10 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। তাহলে এখন এই মানটা কিভাবে হয়, আমরা একটু বইয়ে এক লাইন কম আছে, আমরা এক লাইন একটু বাড়ায় লিখবো। সেটা হচ্ছে এই ফেজটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে 2, এইটা কোথায় চলে আসবে, সামনে। অর্থাৎ এই অংশটা আমি এই পাশে নিয়ে আসতেছি, এই পাশে নিয়ে আসলে n log 10, এটার উপর কি থাকতেছে, স্কয়ার থাকতেছে, আর এই পাশে থাকছে প্লাস log 10 প্রাইম মাইনাস log 10 n, log 10 n। এখন যদি আমরা এই অংশটা ওই পাশে দিই, তাহলে এর মানটা কত আসে, বা এনটাকে যদি আমরা এই পাশে রাখি, দুইটা একসাথে আমরা করতে পারি। তাহলে আমরা এনটাকে এই পাশে রাখলাম, তাহলে মানটা চলে গেল কোনটা, এখানে যে লগ 10 ছিল, অর্থাৎ লগ 10 এন ছিল, এই অংশটা কোথায় যাবে, মাইনাস, মাইনাসে কি হবে, অর্থাৎ লগ 10 লেখা, লগ 10 এন প্রাইম। আর এই লগ এর সাথে যেটা ছিল, অর্থাৎ এন এর সাথে, সেটা কি ছিল, লগ 10 স্কয়ার। এটা ছিল হলো আমাদের অঙ্কের বিষয়। এখন যদি আমরা এটার মান বসাই, উপরের অংশটা আমরা একটু মুছে দিই,
তাহলে কি পাই একটু দেখি। উপর অংশের যদি মানগুলো আমরা বসায় দেই, অর্থাৎ log 10 স্কয়ারের মান কত, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি যে n ইকুয়াল, এটার মান যেটা থাকতেছে আমরা যদি log 10 কমন নেই, এটা কমন নেওয়া যায় বা না নিলেও সমস্যা নেই, তাহলে আমরা মান যেটা পাবো আমরা লিখি log 10 n minus log 10 prime divided by এই log 10 স্কয়ারের মান হচ্ছে 0.301, তার মানে এটার মান আসতেছে 1/301 গুণ হচ্ছে log 10 n বাই log 10 আমরা আসলে এখানে কমন নিয়ে দেখাতে পারি যে n মাইনাস n প্রাইম, বা এটা যেভাবে লিখে নেবেন সার্বিকভাবে, তখন এই ইকুয়েশনের মান কি হয়ে যাবে, তাহলে দুইটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইকুয়েশনের মান হচ্ছে কত, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কত, 4, ইকুয়েশন নাম্বার 4। এটা আরেকটা স্টেপ আমরা করতে করে নিতে পারি, সেটা হলো 1 কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এর মানটা আসে কত, 3.33, অর্থাৎ 3.3 n2। এখন এটা এইভাবেও লিখতে পারি, এইভাবে লেখা যায় যে log 10, এই log 10 টু দি পাওয়ার n মাইনাস log 10, এটা হচ্ছে n প্রাইম, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটার ইকুয়েশন হচ্ছে কত, 4। তাহলে আমরা যদি এই মান কিভাবে পাবো, যদি এখানে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে যে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে n, এখান থেকে আমরা জেনারেশন টা কি করতে পারবো, খুব বের করতে পারবো। অর্থাৎ যে প্রাথমিক যে সংখ্যা ছিল তো বৃদ্ধি পরপর যে সংখ্যা হলো, এই দুই সংখ্যার যদি পার্থক্য, অর্থাৎ n এবং n প্রাইমের মান জানি, তাহলে আমরা জেনারেশন n এর মানটা বের করতে পারবো। কিন্তু এর যদি আমরা বলি যে কত সময়টা লেগেছে, যে নির্দিষ্ট সময় টি অন্তর, অর্থাৎ বংশধর সম্পর্কে জানা থাকলে বংশধর সময় জি নির্ণয় করা, অর্থাৎ জেনারেশন টাইম যেটা সেটা নির্ণয় করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, জি সমান হচ্ছে টি বাই এন, সময় হচ্ছে কি টি বাই এন। এখন টির মান কি আমরা জানি, জানি না, কিন্তু আমরা কার মান জানি, এন এর মান জানি। তাহলে আমরা জির সময় জেনারেশন টাইমটা যদি আমরা চিন্তা করি, তাহলে টি সমান হচ্ছে কত, এই মানটা, অর্থাৎ 3.3 গুণন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন লগ 10 টু দি পাওয়ার n মাইনাস লগ 10 টু দি পাওয়ার n প্রাইম। এবং এটা রেখাচিত্রের সাথে জেনারেশন নির্ণয় করা যায়। তার মানে আমরা জি এর মান, অর্থাৎ টি, টি এখানে হচ্ছে কি, যে নির্দিষ্ট সময় টি অন্তর, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতই সময় হোক না কেন, যে এটা হয়তো 5 ঘন্টার সময় লেগেছে, আমরা জানি ইসে কোলায় যেটা, এটা 15 থেকে 20 মিনিট পরে কাজ করে। তাহলে আমরা ইসে কোলায় মান যদি জানি, তাহলে এখানে টি এর মান লিখে দিলাম হলো 15 থেকে 20 মিনিট। এই প্রাথমিক যে সংখ্যা n2 এবং n, এই পরবর্তী মান সর্বশেষ যে সংখ্যা n, এই দুইটার মান জানলে পরে আমরা জেনারেশন টাইম টি এর মানটা কি করতে পারবো, খুব সহজেই বের করতে পারবো। এই ছিল জেনারেশন টাইম বের করার একটা অঙ্ক। আমি এইভাবেই আমাদের ই করতে হবে। নিম্নে লিখেছি যে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা জেনারেশন টাইম, এটা আমাদের ওইভাবে দেখানোর দরকার নেই। এখন আসতেছে হলো, আমরা এখানে আরো কিছু কোশ্চেন ছিল,
যেমন কেমোট্রপ কাকে বলে, অবিরাম বৃদ্ধি কাকে বলা হয়, বা সমকালীন বৃদ্ধি কাকে বলা হয়, সিনক্রোনাস বৃদ্ধি কাকে বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে যে কেমোট্রফের যে বিষয়, যেটা কেমোট্রফ অটোট্রফ, এই বিষয়টা হলো যে সকল ব্যাকটেরিয়া বা অণুজীব তারা সাধারণত কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে ব্যবহার করে টিকে থাকে, তাদেরকে আমরা বলি কেমিক্যাল কেমোট্রফ বা কেমিক্যাল সেন্সিটিভ বস্তুগুলোকে করা হয়। অপরদিকে যেটা ফটোট্রফ, যেগুলো সাধারণত সূর্যের আলোকের উপস্থিতিতে কি করে খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে ফটোট্রফ বা অটোট্রফ, এরকম টার্ম আমরা ইউজ করে থাকি। সমকালীন বৃদ্ধি বা সিনক্রোনাস বৃদ্ধি কাকে বলা হচ্ছে? সিনক্রোনাস আর কন্টিনিউয়াস দুইটা বিষয়ের ভিন্ন। সিনক্রোনাস হচ্ছে যে একটা আবাদ মাধ্যম আছে, সেখানে যতগুলো ব্যাকটেরিয়া দেওয়া আছে সবগুলো যদি একই সাথে একই সময় বৃদ্ধি পায়, তখন ওই কালচারের যে বিকাশ বা ডেভেলপমেন্ট যে স্টেজ, সেটাকে বলা হয় সিনক্রোনাস। মানে কি, একটা কালচার মিডিয়ামে যতগুলো ব্যাকটেরিয়া আছে সবগুলো একই সাথে বৃদ্ধি করতেছে, তাহলে সেইটাকে বলা হচ্ছে কি সিনক্রোনাস। আর অবিরাম বৃদ্ধির হচ্ছে যে আমরা লগ ফেজ যেটা বললাম, ল্যাগ এবং লগ, অর্থাৎ যখন তার একটা বৃদ্ধি পর্যায়ে পৌঁছে যায় জেনারেশন টাইমে, অর্থাৎ স্টেশনারি লেভেলে যখন পৌঁছে, সেখানে জাস্ট পুষ্টি মাধ্যম দিলে পারে সে তার সংখ্যাটা কি করতে থাকে, আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে। তখন এইরকম বৃদ্ধি যেটা মানে স্থির স্টেবল একটা সিচুয়েশন, আমরা বললাম যে এখান থেকে বৃদ্ধি 200 হয়েছে, তো 200টায় ক্রমান্বয়ে 200 থেকে 400, 400 থেকে 800, মানে এই যে ক্রমান্বয়ে যে বৃদ্ধি যেটা হয়, এটা বলা হয় বিরাম বৃদ্ধি বা কন্টিনিউয়াস বৃদ্ধি। তাহলে সিনক্রোনাস হচ্ছে হলো কি, যে ওখানে যতগুলো ব্যাকটেরিয়াম সেল থাকবে, ব্যাকটেরিয়াম সেলগুলো একই সাথে সমান হারে কি হতে থাকবে, বিভাজিত হতে থাকবে, সেটা বলে সিনক্রোনাস। আর পুরো একটা ব্যাকটেরিয়াকে একটা নির্দিষ্ট স্টেজে বৃদ্ধি করার পরে, একটা সময় বৃদ্ধি করার পরে স্থির অবস্থা থেকে যখন তার সংখ্যাটা বৃদ্ধি করা হয়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা ছিল কালচার মিডিয়াম কাকে বলা হয়। কালচার মিডিয়ামের বিষয়ে তো আমরা সবাই জানি যে যে কৃত্রিম আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়া ছত্রাক কি করা হয়, ইনভিট্রো কালচার মাধ্যমে কি করা হয়, তার সংখ্যা বৃদ্ধি করা হয়, তাকে কালচার মিডিয়াম বলা হয়। এগুলো সাধারণত এমএস মিডিয়াম বা হোয়াইট মিডিয়াম এগুলো বলা হয়ে থাকে। এবং এগুলোতে সাধারণত মাইক্রো, ম্যাক্রো, তারপর কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সমস্ত উপাদান দিয়ে এই কালচার মিডিয়াম গুলো তৈরি করা হয়। আরেকটা কোশ্চেন ছিল ব্যাকটেরিয়া ল্যাক অক্সিজেনের প্রয়োজনের উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিন্যাস। আমরা জানি যে ব্যাকটেরিয়ার বা বাতাসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো মানে বায়োজীবী বা অ্যারোবিক, যেটা অর্থাৎ অক্সিজেন উপস্থিত, অক্সিজেন ছাড়া তারা বাঁচতে পারে না, মানে অ্যারোবিক। আবার কিছু আছে ফ্যাকাল্টেটিভ, অর্থাৎ অক্সিজেন হলেও চলে, না হলে চলে, অর্থাৎ সুবিধাবাদী। আর কিছু আছে হলো অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন উপস্থিতিতে তারা কি হয়, মারা যায়। যেমন আমরা সিউডোমোনাস আছে বা ক্লোস্ট্রিডিয়াম আছে, যারা অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে, তারা টিকে থাকতে পারে না। এরকম ভাবে এদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। আর ব্যাকটেরিয়া ল্যাক ফেজ এবং লগ ফেজের মধ্যে পার্থক্য, ল্যাক ল্যাক বিষয়টাই হচ্ছে বিলম্বিত দশা, যেখানে আসলে সে প্রাথমিকভাবে তার সংখ্যা করতে থাকে, বিভাজন হওয়ার জন্য সে প্রস্তুত হয়, কিন্তু সেখানে বিভাজিত হয় না। লগ ফেজ হচ্ছে বিভাজন বা বৃদ্ধি দশা, এবং এই বৃদ্ধি দশাতে সে তার সংখ্যা অর্থাৎ জেনারেশন টাইমের মাধ্যমে 2, 3, 4, 5 ইত্যাদি ভাবে সে কি করতে পারে, বিভাজন করতে পারে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, এবং প্রতিদিন আমাদের এই ক্লাসটা 9:30 বা 9:30 থেকে হবে, এই কয়েকদিন কন্টিনিউ ক্লাস হবে। সবাইকে ক্লাসে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।